শ্রোতা বন্ধুরা, শুরু করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগে আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হবে। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। একটা ঢোক গিলে মার্থা এবার কিছুটা স্বর চড়িয়েই বলল, দেখুন, আপনার এসব প্যারাসাইকোলজি টাইকোলজি আপনি স্কুলের ছেলে মেয়েদের গিয়ে বোঝান, আমায় এসব বোঝাতে আসবেন না। আপনাদের মতো লোকদের কাজ সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে। আপনাদের কাজ হলো যেসব জিনিসের কোনো অস্তিত্ব নেই সেগুলোকে জোর করে আছে বলে তুলে ধরে লোককে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করেন। কথাগুলো বলতে বলতে গলার স্বর কাঁপতে লাগলো মার্থা। মিস্টার পিটারসন তবু শান্তই হয়েই রইলেন। মার্থার অভিযোগের একের পর এক তীরগুলো সামলে নিয়ে যথেষ্ট শান্ত গলায় বললেন, আমি সত্যিই সরি মার্থা আর্মস্ট্রং, আপনাকে এভাবে ডিস্টার্ব করার জন্য। কিন্তু আপনি আমার কথাগুলো এখনো ঠিকভাবে হয়তো বুঝতে পারছেন না। আমার কাজ কুসংস্কার ছড়ানো নয়, যা ঘটছে তার পেছনে প্রকৃত কারণটা কি তা খুঁজে বের করা। আপনার বা আপনাদের কাছে যেগুলো হয়তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে মনে হচ্ছে, আসলে তা নাও হতে পারে। আমি ঠিক সেই আসল কারণটা কি তা ট্রেস করার চেষ্টা করি। এভাবেই মানুষের ভুল ভেঙে দিই আমরা। মার্থা কোনো কথা না বলে চুপ করে রইল। মিস্টার পিটারসন ফের বলতে লাগলেন, আমি এসেছিলাম আপনার ওই কটেজের প্রকৃত রহস্য কি তা উদ্ঘাটন করতে। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার কটেজে গিয়ে ব্যাপারটা পরীক্ষা করতে পারি, আর যদি রাজি না হন তাহলে আমি চলে যাব। এখন আপনার মর্জি যে আপনি কি চান। বলে মার্থার চোখে চোখ রেখে মিস্টার পিটারসন তার জবাবের প্রতীক্ষায় রইলেন। অনেকক্ষণ চুপ করে থেকে মার্থা কি যেন ভাবতে লাগলো। তারপর একসময় নীরবতা ভঙ্গ করে বলতে লাগলো, গত রাতে আমাদের কটেজে কেউ অনধিকার প্রবেশ করেছিল। মার্থার এই কথায় উৎকর্ণ হয়ে উঠলেন মিস্টার পিটারসন। তিনি এগিয়ে এসে মার্থার বিপরীত দিকের পাথুরে বেদিতে বসে পড়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন মার্থার কথাগুলো। তারপর বললেন, আপনার কি মনে হয় সত্যি কেউ অনধিকার প্রবেশ করেছিল আপনার বাড়িতে? মার্থা এবার জোর গলায় বলে উঠল, হ্যাঁ, আলবাত ঢুকেছিল কেউ আমাদের বাড়িতে, তবে বুঝতে পারিনি কে ছিল সে। আমাকে খাট থেকে টেনে নামিয়ে নিয়েছিল সে। আচ্ছা, তারপর? তারপর আমার পা ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে দেখতে না পেলেও এখনো আমি ভাবতে পারছি না যে আমার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল যে সেটা অলৌকিক শক্তির কাজ হতে পারে। আমি এখনো বিলিভ করতে পারছি না। সমুদ্রের দিকে আনমনাভাবে তাকিয়ে কেমন জড়ানো গলায় কথাগুলো বলল মার্থা। মার্থার কথাগুলো শুনতে শুনতে মাথা নাড়লেন মিস্টার পিটারসন। কিছুক্ষণ বসে কি যেন চিন্তা করলেন এক মনে। তারপর বিনম্র স্বরে বললেন, আর এক কাপ কফি খাবেন পাবে গিয়ে? আমার মনে হয় আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা ডিটেলসে জানার দরকার আছে আমার। এক মুহূর্ত কি যেন ভাবল মার্থা। এই অপরিচিত মানুষটির কাছে গত রাতের অভিজ্ঞতার ব্যাপারে সবকিছু ডিটেলসে বলার জন্য তার হঠাৎ খুব ইচ্ছে জাগলো, যা সে মিসেস স্টকওয়েলকেও বলার জন্য পুরোপুরি ভরসা পায়নি। মিসেস স্টকওয়েল তার বহুল পরিচিত হলেও তাকে সবকিছু খুলে বলার জন্য যে কোনো কারণেই হোক মার্থা মন থেকে ঠিক ভরসা পায়নি। কিন্তু এই সম্পূর্ণ অপরিচিত লোকটাকে দেখে আর তার কথাবার্তা শুনে ওর মনে হয়েছে একে ভরসা করা যায়। নিশ্চয়ই এর ভেতরে এমন কিছু আছে যা দেখে শিউয়েরও ভরসা হয়েছে এর ওপর, তবেই তাকে পাঠিয়েছে এখানে। শিউ মেয়েটাকে মার্থা সম্পূর্ণ বিশ্বাস করে। ওর যত বান্ধবী আছে
তাদের মধ্যে শিউকে সবচেয়ে নির্ভরযোগ্য আর বন্ধুবৎসল মনে হয় ওর। তাই মার্থা এবার বলল, বেশ, তবে আমি কফি বেশি খাই না, ওতে ক্যাফিন থাকে। আমি হার্বাল টি নেব। মিস্টার পিটারসন হাসি মুখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ওয়েল, নো প্রবলেম। আমিও খাই না খুব একটা কফি। আমিও আপনারই মতো হার্বাল ড্রিঙ্কস খাবার পক্ষপাতী। আপনিও দেখছি আমারই দলে। এই প্রথম মানুষটিকে ভালো করে দেখলো মার্থা। বয়স কিছুতেই 30-এর বেশি নয়, একেবারে মার্থারই সমবয়সী। ঝাড়া 6 ফুট লম্বা, মাথা ভর্তি কালো কুচকুচে চুল, কানের পাশে লম্বা জুলফি, দৃঢ় চিবু। বহুদূর থেকে আসার ফলে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে চোখ মুখ। পরনে টি শার্ট, জিন্স, পায়ে একজোড়া স্পোর্টস শু, আর হাতে অনেকটা জপের মালার মতো দেখতে গোল গোল বিচি দিয়ে তৈরি মালা। লোকটাকে দেখে বেশ নির্ভরযোগ্য বলেই মনে হলো মার্থার। দুজনে ফের ঢুকলো ছোট্ট পাপটার ভেতর। একটা ছোট টেবিল দখল করে বসলো দুজনে। মিসেস স্টকওয়েল ওদিকে রুবিকে নিয়ে চলে গিয়েছেন তার নিজের বাড়িতে। রুবির ঘুম পেয়ে গিয়েছিল, তাই ওকে শোয়াবার জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন মিসেস স্টকওয়েল। ওয়েটারকে ডেকে 2 মগ হার্বাল টি অর্ডার দিলেন মিস্টার পিটারসন। মগে ছোট্ট ছোট্ট সিপ দিতে দিতে মার্থা একটু একটু করে পিটারসনকে তার গত রাতের সমস্ত অভিজ্ঞতার কথা খুলে বলল। তার সাথে এও যোগ করল, ওই ফায়ার প্লেসের চিমনির ভেতর কোনো প্রাণী সম্ভবত আটকা পড়ে রাত বিরেতে ওরকম বিকট শব্দ করে। পিটারসন ওর প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। মাঝে মাঝে নিজের কিছু জিজ্ঞাস্য থাকলে মার্থাকে 2-একটা ছোট ছোট প্রশ্নও করলেন। কিন্তু মার্থা তার কাহিনী কিভাবে সে আর রুবি স্টাডি রুমে ঢুকে নিজেদের বাঁচিয়েছিল সেই কাহিনীটুকুই শোনালো। কিন্তু আজ সকালে কি কি ঘটনা প্রত্যক্ষ করেছে সে, যেমন ছোট্ট রুবির গায়ে দৈত্যের জোর, এক ঠেলা মেরে মার্থার হাতে ধরা খাবার শুদ্ধ চামচ ফেলে দেওয়া, চেয়ারের আপনা থেকে নড়া, টেম্পারেচার ডাউন হওয়া, এই ঘটনাগুলো একেবারেই এড়িয়ে গেল। তার মনে হলো এই কথাগুলো বললে হয়তো লোকটা ওকে পাগল ঠাওরাতে পারে, কিংবা এমনও হতে পারে শিউ বা লোকটা যা সন্দেহ করছে যে বাড়িটায় অস্বাভাবিক কোনো অস্তিত্ব আছে সেটাকেই সঠিক বলে ধরে নেবে এরা। তাই মার্থার সকালের দেখা ঘটনাগুলো বেমালুম চেপে গেল। কিছুক্ষণ থেমে মার্থা ফের বলল, তাহলে বুঝতেই পারছেন এক্ষেত্রে সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল কোনো ব্যাপার থাকার অবকাশই নেই। তবে কেউ একজন ঢুকেছিল বাড়িতে, এটা ঠিক। একা একজন মহিলার পক্ষে এই রকম একটা ব্যাপার যে কতখানি ভয়ের আপনি বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি যে দেখেছেন আমি বাড়িঘর খোলা রেখে পালাচ্ছি, আসলে আমি শহরের থানায় রিপোর্ট করতে যাচ্ছিলাম। তারপর ভাবছি এবার থেকে বাড়িতে একটা গার্ড ডগ রেখে দেব বলে হাসবার চেষ্টা করলো মার্থা। কিন্তু একে মুখে তার অপরিসীম ক্লান্তির ছাপ, মুখে রহস্যময় আঁচড়ের দাগ, আর চোখের কোলে কালি, সব মিলিয়ে হাসিটা তার মুখে কিরকম যেন বেমানান লাগলো। হাতে ধরা মগে হার্বাল টি কখন একেবারে ঠান্ডা জল হয়ে গেছে টেরও পায়নি সে। তাড়াতাড়ি মগে লম্বা করে একটা চুমুক দিল সে। মার্থা দেখল মিস্টার পিটারসন এক দৃষ্টে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। সে ভাবল এই লোকটা বোধহয় এবার তাকে নিষ্কৃতি দেবে। তার বিষয়ের সঙ্গে হথর্ন কটেজের ব্যাপারগুলো খাপ খাচ্ছে না দেখে সে হয়তো ফিরেই যাবে এবার। কিন্তু ওর আশা নিরাশায় পরিণত হলো যখন পিটারসন হঠাৎ রাস্তার দিক থেকে মুখ ঘুরিয়ে মার্থার দিকে তাকিয়ে বলল, আপনার অভিজ্ঞতা সত্যিই খুব ইন্টারেস্টিং। আমার ইচ্ছে আপনার কটেজে গিয়ে আমি যদি ইনভেস্টিগেশন চালাই তাহলে মনে হচ্ছে আমি আসল রহস্যটা বের করতে পারব। পিটারসনের কথায় মার্থা এবার একটু উত্তেজিত হয়ে বলল, কেন?
এতে আবার ইনভেস্টিগেশনের কি আছে? অনেকগুলো পয়েন্টস আছে আপনার কাহিনীতে, যেগুলো বেশ রহস্যজনক। যদি আমি আপনার কটেজে গিয়ে সার্ভে করি, তাহলে আই থিংক সেগুলোর মিস্ট্রিটা ধরতে পারবো আমি। আমাকে একটা পেপার কমপ্লিট করতে হবে, আর সেক্ষেত্রে আপনার এই কটেজের ঘটনাগুলো আমাকে উপযুক্ত একটা কেস স্টাডি তৈরি করতে সহায়তা করবে। এবার বিস্ময় প্রায় অস্ফুট চিৎকার করে উঠে মার্থা বলল, কেস স্টাডি? আপনি তো শুনলেনই যে এখানে প্যারাসাইকোলজিক্যাল কোনো ম্যাটারই নেই। আমি তো আপনাকে বললামই যে কোনো মানুষই কাল রাতে আমাদের ওপর অমনভাবে চড়াও হয়েছিল। জানি আমি, কিন্তু এখানে আসার আগে এখানকার স্থানীয়দের কাছ থেকে বাড়িটার ব্যাপারে যা যা ইনফরমেশন জোগাড় করেছি, সেগুলো আমায় যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে। এবার গলা সামান্য চড়া করে মার্থা বলল, ইনফরমেশন? কোথা থেকে কি ইনফরমেশন জোগাড় করেছেন আপনি? কতক্ষণ গ্রামে ছিলেন আপনি? আপনি কি আমায় চুপিসারে ফলো করছিলেন? মাথা নাড়লেন মিস্টার পিটারসন। মার্থাকে হাত তুলে ইশারায় শান্ত করতে গিয়ে বললেন, আমি এই গ্রামে গতকাল সকাল থেকে রয়েছি ম্যাডাম। শুধু আপনার বাড়িটাই আমার লক্ষ্য নয়। আপনার বান্ধবী আমায় বলেছিলেন আপনি বাচ্চাদের জন্য একটা রূপকথার বই পাবলিশ করার চেষ্টায় আছেন। তাই অযথা আপনাকে গিয়ে কেন বিরক্ত করব। আমি তাই এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম আর স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। তারপর আজ সকালে তো যা হলো, তা তো পুরোপুরি একটা কোইন্সিডেন্স। আপনার বাড়ির দিকেই আসছিলাম আপনার সঙ্গে দেখা করব বলে, কিন্তু দূর থেকে দেখতে পেলাম আপনি তড়িঘড়ি কটেজ ছেড়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে গেলেন, ঘরের দরজা খোলা রেখেই। যেন আপনাকে কেউ চেজ করেছে। মনে হলো যেন খুব ভয় পেয়েছেন আপনি। যাই হোক, আমি আর ওদিকে না গিয়ে এই পাবে চলে এলাম। এখানেও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। কিছুক্ষণ পরেই দেখলাম আপনি একজন ভদ্র মহিলার সঙ্গে পাবে এসে ঢুকলেন। ব্যাস। এই বলে দুদিকে দুহাত ছড়িয়ে পিটারসন বললেন, এই হলো ঘটনা। মার্থা হঠাৎ প্রশ্ন করল, এখানকার লোকালদের সঙ্গে কথা বলে আপনি কি জানতে পারলেন? মার্থার আসলে খুব কৌতূহল হচ্ছিল যে এখানকার লোকেরা পিটারসনকে কি বলেছে তা শুনতে। উত্তেজনায় আগ্রহে তার হার্টবিট বেড়ে গেল। ওর মনে পড়ল মিসেস স্টকওয়েলও তাকে স্পষ্টভাবে কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে এই কটেজটা হন্টেড। তাই সে পিটারসনকে উদ্দেশ্য করে বলল, ভূত প্রেত অলৌকিক ব্যাপার নিয়ে যত আজগুবি কথা আপনার ব্রেনের মধ্যে পুড়ে দিয়েছে ওরা, তাই তো? মার্থার এই কথায় পিটারসনকে কেমন যেন কনফিউজড দেখালো। তিনি সামান্য একটু ইতস্তত করে বললেন, ইয়ে মানে হ্যাঁ, প্রায় সেরকমই বলেছি। তবে আমার মনে হয় আপনার ইমিডিয়েটলি এখন একটা ন্যাপকিন দরকার। আপনার গালের ক্ষতটা থেকে আবার ব্লিডিং হচ্ছে। এই বলেই রেস্তোরাঁ থেকে দেওয়া একটা টেবিল ন্যাপকিন মার্থার দিকে এগিয়ে দিলেন পিটারসন। মার্থা এতক্ষণ অন্যমনস্কতার জন্য টের পায়নি যে তার গালে সেই আঁচড়ের লম্বা ক্ষতটা থেকে আবার ব্লিডিং শুরু হয়েছে। ন্যাপকিনটা নিয়ে মার্থা উঠে চলে গেল ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার গালে পরপর 3টে লম্বালম্বি চেরা দাগ, ঠিক যেন কেউ আঁচড়ে দিয়েছে ধারালো নখ দিয়ে। এই ক্ষত 3টে সে কিছুক্ষণ আগে শহরের সেই পাবের রেস্তোরাঁর ওয়াশরুমের আয়নাতেও দেখে এসেছে। জল দিয়ে মুখটা ধোয়ার পর কিছুটা ম্লান হয়েছিল ক্ষতটা, কিন্তু এখন আবার ব্লিডিং শুরু হয়েছে। এখনো কোনো অ্যান্টিসেপটিক লোশন বা মলম দেওয়া হয়নি জায়গাটায়। চিনচিন করে জ্বলছে গালটা। ন্যাপকিন দিয়ে গালের রক্তটা মুছে জল দিয়ে ভালো করে ফের একবার মুখটা ধুয়ে মার্থা এসে বসলো টেবিলে। ভাবল পিটারসন এবার এই নিয়ে হাজারটা প্রশ্ন শুরু করবেন, কি করে হলো এই ক্ষত, কে করলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পিটারসন এ প্রসঙ্গে আর একটিও প্রশ্ন করলেন না ওকে। একসময় তিনি বললেন,
ব্রিকফোর্ডে একটা ব্র্যান্ড নিউ হোটেলে আমি একটা ঘর বুক করে এসেছি। আর পিটারসনকে অবাক করে দিয়ে মার্থা বলে উঠল, আপনি এই ধরনের অশ্লীল প্রস্তাব আমার সামনে রাখবেন না। সে ভাবল লোকটা হঠাৎ তার সামনে হোটেলের প্রসঙ্গ টেনে আনলো কেন, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাকে ইনডাইরেক্ট ভাবে কুপ্রস্তাব দিতে চাইছে। মার্থার কথায় অবাক বিস্ময় পিটারসন বলে উঠলেন, কিসের অশ্লীল প্রস্তাব? কি বলছেন আপনি? তারপরই মার্থার কথার অর্থ বুঝতে পেরে তিনি কপালে হাত রেখে হতাশভাবে বললেন, ও মাই গড, আপনি আমায় আবার বুঝতে ভুল করছেন। আমি বলতে চাইছি আপনি আর আপনার মেয়ে দুজনে হোটেলে গিয়ে আজকের রাতটা আরামসে কাটান, আর আমি আপনাদের কটেজে আজকের রাতটা কাটাতে চাই। আমি একটা সার্ভে করতে চাই আপনাদের কটেজের উপর। আমি আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে গোপন সিসিটিভি ক্যামেরা ফিট করে রাখবো। আর যদি আজ রাতেও আপনার গত রাতের সেই মহামান্য অনধিকার প্রবেশকারী ব্যক্তিটি আসেন, তাহলে ক্যামেরায় তার অস্তিত্ব ধরা পড়তে বাধ্য। আমি আজ সারা রাত জেগে ওই কটেজে থাকতে চাই, সম্পূর্ণ একা। এবার বোঝা গেল? মার্থা এবার সত্যিই অপ্রস্তুতে পড়ে গেল। যদি হোটেলে গিয়ে রাত কাটাতে ইচ্ছুক নাও হন, তো আমি আপনাকে দোষ দেব না। শিউ আমাকে আগেই জানিয়ে রেখেছেন আপনি আমাকে সন্দেহ করতে পারেন, ভরসা নাও করতে পারেন। অবশ্য সবকিছুই আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে। এবার সত্যিই লজ্জায় পড়ে গেল মার্থা। গত রাতের ওই সব ঘটনার পর থেকে দেখা যাচ্ছে তার মাথাটারই ঠিক নেই। একটা অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলতে কি বলে ফেলল সে। ইস, কি ভাবছে এখন লোকটা ওকে। সত্যিও দিন দিন কেমন যেন বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছে। লোকটার কথা ভালো করে না শুনেই সে আলপটকা কি সব মন্তব্য করে বসলো। কি হলো হঠাৎ তার? মনে হলো আচমকা নার্ভাস ব্রেকডাউন হয়েছে তার। কি বলছে কি করছে নিজেই জানে না ও। না, ঘুম দরকার। একদমই ঘুম হচ্ছে না তার ইদানিং। একটা লম্বা ঘুম দরকার তার। তার আগে খুব ভালো করে স্নানও করে নিতে হবে, ভরপেট খেতে হবে। মার্থা জানে ভালো করে স্নান, খাওয়া, ঘুম কোনোটাই হথন কটেজে হবার নয়। ওই কটেজে প্রতি রাতেই মাঝে মাঝেই তার ঘুম ভেঙে যেত ওয়ার্ড্রোবগুলোর ক্যাঁচকোঁচ শব্দ আর নানা রকম অদ্ভুত শব্দে। কিন্তু এখন যদি সে কোনো হোটেলে রাত কাটায়, তাহলেই একটা সম্পূর্ণ বিশ্রাম পেতে পারে সে। মার্থা এবার বলে উঠল, আপনাকে কেন ভরসা করতে যাব আমি? মার্থার একথায় হাসলেন পিটারসন। বললেন, শিউ জানেন যে আপনি আমাকে সন্দেহ করতে পারেন। অবশ্য এতে আপনার কোনো দোষ নেই। আমার নিজের কাছে এমন কোনো প্রুফ নেই যে আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো যে আমি সিরিয়াল কিলার নই। তাই শিউ ম্যাডাম বলে রেখেছেন, আপনার যদি আমাকে কোনো রকম সন্দেহ হয়, তবে আপনি তাকে এখনই ফোন করে কথা বলে নিতে পারেন। আর তাছাড়া আমি নিজেও এটা লিখে এনেছি। বলতে বলতে পিটারসন ট্রাউজার্সের পকেট থেকে একটা কাগজের পৃষ্ঠা বের করে আনলেন, এগিয়ে দিলেন মার্থার দিকে। কাগজটা হাতে নিয়ে মার্থা দেখল এক গাদা নাম আর ফোন নম্বর। সবগুলোই শিউয়ের ইউনিভার্সিটির বড় বড় স্বনামধন্য ব্যক্তিদের নাম আর নম্বর। মিস্টার পিটারসন এবার বললেন, এদের সবার সাথে আপনি এখনই কথা বলে দেখে নিতে পারেন। এরাই আমার হয়ে আপনার কাছে সাক্ষ্য দেবেন যে আমি কোনো প্রতারক নই। তাছাড়া এই কাগজটা দেখে এদের পার্সোনালি না হোক, আপনি ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট কথা বলেও দেখতে পারেন। আর ও হ্যাঁ, শিউ ম্যাডাম এই কাগজটায় আপনাকে কিছু কথাও লিখে পাঠিয়েছেন। বলে পকেট থেকে আরও একটা কাগজ বের করে মার্থাকে দেখালেন পিটারসন। দেখুন তো, নিজের বান্ধবীর হ্যান্ডরাইটিং চিনতে পারছেন কিনা? মার্থা দু লাইনের ছোট্ট চিঠিটা পড়ে নিয়ে দেখল শিউয়েরই হ্যান্ডরাইটিং, এটা কোনো সন্দেহ নেই।
তাই এবার সে বলল, হ্যাঁ, এটা আমার বান্ধবীরই হাতের লেখা। পিটারসন এবার বললেন, আমি দুঃখিত যে আপনাকে লেখা শিউয়ের চিঠিখানা আমি খুলে পড়তে বাধ্য হয়েছি, এজন্য ক্ষমা চাইছি। দেখুন, তিনি লিখেছেন আমাকে, তিনি পাঠিয়েছেন আপনাকে সব রকম ভয়ের হাত থেকে মুক্ত করতে, আপনাকে ওই কটেজের ব্যাপারে হেল্প করতে। মার্থা এবার হেসে বলল, বেশ, আমি আপনাকে এ ব্যাপারে ট্রাস্ট করছি যে আপনাকে শিউ পাঠিয়েছে, কিন্তু আমি হোটেলে আর আপনি আমার কটেজে যাবার আগে একবার আমি তার সঙ্গে ফোনেও কথা বলতে চাই। বেশ, অবশ্যই বলবেন। এই বলে পিটারসন একটু অন্যদিকে সরে গেলেন। বিড়বিড় করে 1 মিনিট কথাটা বলে মার্থা এবার ব্যাগ থেকে মোবাইলটা বের করে শিউয়ের নম্বরটা বের করে তার ওপর প্রেস করে কানে দিতে শুনল ও প্রান্তে রিং হচ্ছে। তার এটুকু বিশ্বাস জন্মেছে যে লোকটা আর যাই হোক সিরিয়াল কিলার বা কোনো দূরভিসন্ধিওয়ালা লোক নয়। সে যদি তাই হতো তাহলে এতগুলো প্রুফ ওর কাছে থাকতো না। কিন্তু ও প্রান্তে শিউয়ের ফোন রিং হয়েই গেল, কেউ তুলল না। একটা ভয়েস মেসেজ ছেড়ে দিল ওর ফোনে মার্থা, তাকে যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার জন্য। তারপর মিস্টার পিটারসনের দিকে তাকিয়ে বলল, আজকের মতো যেমন চলছে যেতে দিন, যতক্ষণ না শিউয়ের সাথে আমি কথা না বলতে পারি আমি ঠিক কনফার্ম হতে পারবো না। আমি জানি আপনি অসৎ মানুষ নন, তবু শিউ যদি কিছু সেরকম। উনি সেরকম কিছুই বলবেন না যেমনটা আপনি ভাবছেন। তবুও আপনার যদি এখনো মনে কোনো রকম সন্দেহ থাকে, আপনি নিশ্চিন্তে আজকের ডিলটা ক্যান্সেল করতে পারেন। সবকিছু আপনার ইচ্ছে মতোই হবে। মার্থা এবার কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল পিটারসনের দিকে। যদিও লোকটাকে দেখে, তার কথাবার্তা শুনে, তার প্রুফশিট দেখে খারাপ বলে মনে হয়নি তার, কিন্তু শিউয়ের সাথে কথা না বলে সম্পূর্ণ অপরিচিত একটা লোককে কিভাবে। শিউয়ের সাথে কথা হলে তার মনে অনেকটা শান্তি আসতো, কিন্তু তবু সে পিটারসনকে উদ্দেশ্য করে বলল, আপনার ডিল ক্যান্সেল করতে হবে না, আমি রাজি। মার্থার কথায় খুশি হলেন মিস্টার পিটারসন। বললেন, থ্যাংক ইউ। আপনি এখন শুধু আমায় কটেজ পর্যন্ত আমায় এগিয়ে নিয়ে চলুন, প্লিজ। কটেজের দরজা সম্পূর্ণ খোলা রেখেই একরকম দিশেহারাভাবে উদ্ভ্রান্তের মতো রুবিকে নিয়ে পালিয়ে গিয়েছিল মার্থা। এখন আবার ওই কটেজে ফিরতে হবে দেখে হৃৎকম্প শুরু হতে লাগলো মার্থার, কিন্তু কিছু করার নেই, পিটারসনকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেই হবে। 1 মিনিট। পিটারসনের সাথে গাড়িতে ওঠার আগে মার্থা মোবাইলটা ফের ব্যাগ থেকে বের করে হঠাৎ মিসেস স্টকওয়েলকে ফোন করল। পিটারসনের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট প্লিজ, আমি একবার মিসেস স্টকওয়েলের সাথে কথা বলে নিতে চাই। পিটারসন মুখে কিছু না বলে নীরবে সম্মতি দিলেন। ও প্রান্তে রিং হতেই মিসেস স্টকওয়েল ফোন রিসিভ করলেন। ফোনে মার্থা তাকে জানালো যে তার কটেজে একজন বন্ধু হঠাৎ দেখা করতে এসেছেন, অতএব মার্থাকে আজ কটেজেই থাকতে হবে। তাই রুবিকে মার্থা এখন আপাতত নিয়ে আসতে চায় নিজের কাছে। আসল সব ব্যাপার চেপে গেল মার্থা। ও প্রান্ত থেকে মিসেস স্টকওয়েল একটু মনে মনে ক্ষুণ্ণ হলেও মার্থার কথার ওপর আর প্রতিবাদ করলেন না। মার্থা মনে মনে স্থির করল, পিটারসন ও বাড়িতে থেকে যাই করুক আর তাই করুক, সে আর ওই বাড়িতে ফিরে যাবে না। সে আর এখানে এই গ্রামেই থাকবে না, সোজা ফিরে যাবে লন্ডন। ভূত থাকুক আর না থাকুক, এখানে থেকে সে নিজেকে আর রুবিকে বিপদের মধ্যে ফেলতে চায় না। দূর থেকে বাড়িটাকে দেখেই মার্থার শরীরের প্রতিটা রোম শিহরিত হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। সবুজ ঘন গাছপালার আড়ালে লুকিয়ে থাকা পুরনো দিনের চেহারার কটেজটাকে দেখেই নিজের অজান্তেই ছাঁদ করে উঠল মার্থার বুকের ভেতরটা। গাড়িটা যখন ওই কটেজের ড্রাইভওয়েতে প্রবেশ করল,
তখন কিরকম যেন নিজেকে অসুস্থ মনে হতে লাগলো মার্থার। এই প্রথম সে টের পেল জায়গাটা সত্যিই কেমন বিশ্রী। ড্রাইওয়ের দুপাশে বড় বড় গাছের আড়াল থাকার জন্য সূর্যের আলো প্রায় পড়েই না এখানে। স্টিয়ারিংয়ের ওপর হাত দুটো অবশ হয়ে আসছিল মার্থার, কিন্তু কোনো রকমে আবার নিজেকে সামলে নিল। কটেজের মেন দরজার সামনে পার্কিং এরিয়াটায় গাড়িটাকে দাঁড় করালো মার্থা। ইশারায় পাশের আসনে বসে থাকা পিটারসনকে নেমে আসার জন্য বলল। গাড়ি থেকে নামতে নামতেই পিটারসন কটেজটার ওপর অনুসন্ধিৎসু চোখ দুটো বোলাতে লাগলেন। কটেজ আর তার চারপাশটা দেখতে দেখতে তিনি আপন মনেই বলে উঠলেন, দিস প্লেস ইজ রিয়েলি লাভলি। মার্থা এর জবাবে তক্ষুনি কিছু না বলে এগিয়ে এলো সদর দরজার দিকে। দরজা ঠিক সেরকমভাবেই হাট করে খোলা, ঠিক যেমনটা রেখে গিয়েছিল সে। ঘরের ভেতর ঢুকতে গিয়ে এক মুহূর্ত থামলো মার্থা। তারপর পিটারসনকে লক্ষ্য করে বলল, আমিও এমনটাই ভেবেছিলাম প্রথমে। তারপর খোলা দরজাটাকে দেখিয়ে ইশারা করে বলল, এই দেখুন, এরকমভাবেই খুলে রেখে গিয়েছিলাম দরজাটা। এত ভয় পেয়েছিলাম, এত নার্ভাস হয়ে গিয়েছিলাম যে দরজায় লক করব এই চিন্তাটাও মাথায় আসেনি। দরজার সামনে সিঁড়িতে দাঁড়িয়ে অনেকক্ষণ মিস্টার পিটারসন পুরো পরিবেশটাকে নিরীক্ষণ করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন এখানে বাতাসটা কিরকম যেন থমথমে, সামান্য হাওয়া দিলেও স্বস্তি মিলত। কিন্তু এমন দমচাপা পরিবেশ সাধারণত দেখা যায় না, এমনকি গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। মার্থা বলে উঠল, ভেতরে আসুন, বিষয়টার ওপর স্টাডি করবেন বলেছিলেন না? মিস্টার পিটারসন বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তবে আমার মনে হয় আমি যদি আগে ঢুকি তাহলে আমার পক্ষে সুবিধের হয়। মার্থা প্রথমটায় মনে মনে একটু বিরক্ত হলেও পরক্ষণেই তার এই ভেবে ভালো লাগলো যে যাক, এ বাড়িতে ঢোকার ক্ষেত্রে কারোর পেছনে থাকতে পারলেই সে নিজেকে বেশি কমফর্টেবল ফিল করবে। সে পিটারসনকে আগে এগিয়ে যাওয়ার জন্য পথ ছেড়ে দিল। উইল পিটারসন বাইরে দাঁড়িয়েই এতক্ষণ বিশাল লিভিং রুমটার ভেতরটা দেখছিলেন। তারপর বিনা দ্বিধায় পা রাখলেন ভেতরে। মার্থা তাকে নীরবে অনুসরণ করতে লাগলো। কটেজের ভেতর পা রাখতেই মার্থার সর্বাঙ্গ আবার কাঁপতে লাগলো। সেসব ভয়াবহ স্মৃতি ফের তার মনের ওপর চেপে বসতে লাগলো। যদিও এখন কোথাও ভয়ের সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবু ওর মনে হতে লাগলো বিভীষিকা ঠিকই এখানে কোথাও না কোথাও আত্মগোপন করে আছে, যে কোনো সময় নিজেকে আবার প্রকাশ করে ফেলতে পারে। ওদিকে উইল পিটারসন নির্বিকার, কোনো রকম ভয় বা নার্ভাসনেস তার মধ্যে দেখা যাচ্ছে না। দোতলার ঘরগুলোয় মার্থা আর রুবির প্রয়োজনীয় জিনিসগুলো আছে। মার্থার ইচ্ছে করছিল ছুটে গিয়ে সেগুলো কিট ব্যাগে ভরে আবার ছুটে নেমে আসে নিচে, কিন্তু ওর এত ভয় করছিল যে সে কাজ করার সাহস তার হলো না। পিটারসনের সঙ্গে থাকাই নিরাপদ মনে হতে লাগলো তার। পিটারসন সঙ্গে না থাকলে সে বাড়িতে 1 মিনিটের জন্য আসতো না। স্টাডি রুম, লিভিং রুম, কনজারভেটরি রুম একে একে দেখে মিস্টার পিটারসন হলওয়েটা ধরে কিচেনের দিকে চললেন। মার্থাও নীরবে ছমছমে গায়ে তাকে অনুসরণ করতে লাগলো পায়ে পায়ে। মুখে এখন রা নেই তার। কিচেনে ঢুকে দুজনেরই চোখে পড়ল সেই চামচটা যেটা মার্থার হাত থেকে ছিটকে ফেলে দিয়েছিল রুবি আজ সকালে। এখনো চামচ আর সেই খাবারগুলো অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। চেয়ারটাকেও দেখা গেল সেরকমভাবেই দেওয়ালের গায়ে ঠেকনো দিয়ে দাঁড়িয়ে আছে। এই চেয়ারটাকেই আজ সকালে সচল হয়ে উঠতে দেখেছিল মার্থা। চামচ আর চেয়ারটাকে দেখেই মার্থা যেন ফের 440 ভোল্টের শক খেল। তার অন্তরাত্মা আর একবার কেঁপে উঠল
সকালের সেই ঘটনাগুলোর কথা মনে পড়ে যেতে। মেঝেতে গড়াগড়ি খেতে থাকা চামচটাকে দেখে পিটারসন বলে উঠলেন, আরে, মনে হচ্ছে কেউ যেন ব্রেকফাস্ট খাবে না বলে খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলতে বলতে চামচটাকে মেঝে থেকে কুড়িয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। মার্থা কেমন স্থির চোখে তাকিয়ে রইল চামচটার দিকে। পিটারসনের কথার জবাবে শুধু কেটে কেটে বলল, সেরকমই মনে হচ্ছে। পিটারসন ঘুরে এবার তাকালেন মার্থার দিকে, একেবারে সরাসরি ওর মুখোমুখি দাঁড়ালেন, পড়তে চেষ্টা করলেন ওর মুখের ভাব। তারপর নম্রভাবে বললেন, পুরো ওপর তলাটা একবার সার্চ করে তাহলে দেখা যায়। পিটারসনের চোখে চোখ রেখে কোনো রকমে আবিষ্টের মতো মাথা নাড়ল মার্থা। ওয়েল, আপনি বললেন ঘরে গত রাতে কেউ ঢুকেছিল, তাই তো? কিচেনের বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বললেন পিটারসন। মার্থা কোনো রকমে গলায় শব্দ করল, হুম। পিটারসন বললেন, তাহলে খোঁজ করে দেখা যাক কোন দরজা দিয়ে সে ঢুকেছিল। আপনি তো বলছেন আপনি বাড়ির সব দরজাই ভেতর থেকে লক করে রেখেছিলেন। হ্যাঁ। বেশ, আমরা এখন নিচের তলার ঘরগুলো ভালো করে সার্চ করে দেখি, বিশেষ করে এন্ট্রান্স ডোরগুলো। এরপর দুজনে কনজারভেটরি রুম, মেন এন্ট্রান্স ডোর সহ বেশ কিছু দরজা পরীক্ষা করে দেখল কোথাও দিয়ে বাইরে থেকে ভেতরে আসার কোনো পথ আছে কিনা, কিন্তু সেরকম কোনো চিহ্নই দেখা গেল না। সবগুলো দরজা পরীক্ষা করে উইল পিটারসন বললেন, আপনার ঘরে গত রাতে বাইরে থেকে কেউই আসেনি ম্যাডাম। বাইরে থেকে কেউ কোনোভাবে ফোর্সফুলি ঢুকলে দরজা বা জানলা ভাঙা কোনো না কোনো চিহ্ন দেখা যেতই, কিন্তু দরজা বা জানলার লক ভাঙার চেষ্টা করা হয়েছে এমন কোনো চিহ্নই তো দেখা গেল না। পিটারসনের কথায় ভেতর থেকে একটা প্রবল আতঙ্ক আবার একটু একটু করে গলা টিপে ধরতে লাগলো মার্থার। তার মাথাটা আবার ঝিমঝিম করতে লাগলো, বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোর লাফাতে শুরু করলো, ভয় হলো তার বুঝি হার্ট ফেলই করে যাবে এই মুহূর্তে এখানে। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কাল আমার ঘরে কেউ না কেউ এসেছিল, তবেই তো আমি আমার পায়ে কারোর হাতে স্পর্শ। বলতে বলতে থেমে গেল মার্থা। মাথাটা টলে উঠল মুহূর্তের জন্য, চোখের সামনেটা কিছুক্ষণের জন্য অন্ধকার দেখালো। কোনো রকমে দেওয়ালটা ধরে নিজেকে সামলে নিল সে। উইল পিটারসন জিজ্ঞেস করলেন, আপনার কাছে এবাড়ির সব ঘর, জানলা, দরজার চাবিগুলো ঠিকঠাক আছে তো? আপনি কি খুব রিসেন্ট কোনো চাবি টাবি হারিয়েছেন? দেখুন তো ভালো করে। বলা যায় হয়তো আপনার ঘরের কোনো দরজার চাবি কেউ চুরি করে নিয়েছিল, তাই তার পক্ষে দরজা বা জানলা না ভেঙেই ভেতরে ঢোকা সম্ভব হয়েছিল। মার্থা বলে উঠল, না না, আমি চেক করে দেখেছি, সব চাবি যথাস্থানে যথাযথভাবেই রয়েছে। পিটারসন জিজ্ঞেস করলেন, এ বাড়ির চাবি ডুপ্লিকেট আর কারোর কাছে আছে? হ্যাঁ, আমার বাড়ি মালিকের কাছে। সঙ্গে সঙ্গেই উত্তরটা এসে গেল মুখে মার্থার, আর তখনই একটা বিদ্যুৎ চমকের মতো খেলে গেল ওর মাথায়। তাহলে কি গত রাতে রব মাউন্টফোর্ডই ওকে অ্যাটাক করেছিল? মাথা নাড়ল মার্থা। না, তা কি করে সম্ভব? লোকটাকে দেখে তোর মোটেও সেরকম খারাপ প্রকৃতির মনে হয় না। সে অবশ্য এটা ভালোই বুঝতে পেরেছে যে এই রব মাউন্টফোর্ড লোকটা তার প্রতি একটু আবেগপ্রবণ, কিন্তু তাই বলে সে রাতের অন্ধকারে এসে এরকমভাবে অ্যাটাক করবে কারোর ওপর, এমন সন্দেহ করাটা কি ওর একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু মানুষকে কতটুকু চেনা যায়? রবকে সে কতটুকুই বা চেনে? মানুষটা ওপর ওপর দেখতে ভদ্র সভ্য হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে কেমন
ভেতরে কতটা আলো কতটা অন্ধকার তা বাইরে থেকে কি বোঝা যায়? মার্থা মনে মনে অনিচ্ছা সত্ত্বেও এই ধারণাকেই আঁকড়ে ধরল যে গত রাতে ওর ওপর যে আক্রমণ করেছিল সে রব মাউন্টফোর্ড ছাড়া আর কেউই হতে পারে না। কিন্তু যদি রবই ওকে আক্রমণ করে থাকবে, তাহলে ওকে ধরে বিশ্রীভাবে টানা হেঁচড়া করতে করতে হঠাৎ ওকে ছেড়েই বা দিয়েছিল কেন? কেউ যখন কাউকে আক্রমণ করে তখন কি সেই আক্রমণকারী আক্রান্তকে সহজে ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া? তাহলে এক্ষেত্রেও কি সেই কারণ যে হঠাৎ তাকে ছেড়ে দিয়েছিল রব? পিটারসনের দিকে তাকিয়ে মার্থা বলল, হ্যাঁ, এ বাড়ির সব দরজার ডুপ্লিকেট চাবি কেবলমাত্র একজনের কাছেই থাকে, রব মাউন্টফোর্ড, আমার বাড়িওয়ালা। আর আমি এখন বুঝতে পারছি সেই গতকাল রাতে আমার ওপর চড়াও হয়েছিল। মার্থার চড়া গলায় কথাগুলো বললেও পিটারসনকে তার কথায় মোটেও প্রভাবিত হতে দেখা গেল না। তিনি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনি কি শিওর এই ব্যাপারে? আমি 99% শিওর। ডুপ্লিকেট চাবি যখন ওর কাছে, সেক্ষেত্রে ওর পক্ষেই একমাত্র ঘরে ঢোকা খুব সহজ। উনি ছাড়া আর কেউ হতেই পারেন না। একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে পিটারসন বললেন, ওকে, চলুন অন্যান্য ঘরগুলো দেখা যাক। ওপরের ঘরগুলোর অবস্থা কিরকম তা দেখবার জন্য ভেতরে ভেতরে খুবই উদগ্রীব হয়েছিল মার্থা, কিন্তু একা যাওয়ার সাহস ওর ছিল না। তাই বাধ্য হয়ে উইলের অনুসরণ করা ছাড়া ওর উপায় রইল না। আজ সকালে সেই বাড়ি ছেড়েছিল, কিন্তু মনে হচ্ছে যেন মাঝে পুরো একটা দিন কেটে গিয়েছে তার। ওপরে দোতলায় এসে সর্বপ্রথম উইল পিটারসন প্রবেশ করলেন মার্থার ঘরে। মার্থা বাধ্য মেয়ের মতো তাকে অনুসরণ করে ঘরের ভেতর ঢুকল। উইল ঘরের ভেতর প্রবেশ করে মার্থার খাটের শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে গেলেন, একেবারে জানলার কাছ পর্যন্ত। মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত বিস্তৃত জানলার কাঁচ। এতক্ষণ মার্থা যেন অন্য জগতে ছিল। তারপরই ও সচকিত হয়ে উঠল যখন দেখল খাটের ওপর ওর প্যান্টিটা দলা বোঁচকা হয়ে পড়ে আছে। বাড়ি ছেড়ে বেরোবার আগে পোশাক পাল্টাবার সময় ওই প্যান্টিটাও ছেড়ে ফেলেছিল সে, কিন্তু তাড়া থাকায় ওটা খাটের ওপর ফেলে রেখেই চলে গিয়েছিল সে। এই অজ গ্রামের একটা পরিত্যক্ত কটেজে যে অপরিচিত একজন পুরুষকে নিয়ে তাকে ফিরে আসতে হবে এবং সে চোখের সামনে ভাবে সেটাকে খোলামেলা অবস্থায় পড়ে থাকতে দেখবে, একথা কি ও ভাবতে পেরেছিল? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্যান্টিটা তুলে নিয়ে খাটের নিচে ছুঁড়ে ঢুকিয়ে দিল মার্থা। তারপর এদিকে তাকিয়ে দেখল উইল নিচু হয়ে বিছানার নিচে ঝুঁকে পড়ে কি যেন দেখছেন। ঘাবড়ে গিয়ে প্রায় উত্তেজিতভাবে উইলকে লক্ষ্য করে মার্থা জিজ্ঞেস করল, কি দেখছেন অমন করে? বিছানার তলা থেকে মুখ না তুলেই উইল পিটারসন বললেন, দেখছি আসলে কি ঘটেছিল এখানে। আচ্ছা, আপনি তো ডান দিক করে শুয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমি দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিলাম। ওপাশের ঘর থেকে রুবির কান্নাকাটি শুনেই আমি বিছানা ছেড়ে নেমে পাশের ঘরে যাব বলে খাট থেকে নেমেছিলাম, আর তারপরেই অন্ধকারে কেউ আমার পায়ের গোড়ালি চেপে ধরেছিল। খুব শক্ত করে চেপে ধরেছিল না হালকা ভাবে? না, সর্বশক্তি প্রয়োগ করেছিল সে আমার ওপর, ঠিক কেউ অ্যাটাক করলে যেমনটা হয়। আচ্ছা, তারপর? একটা সময় ও আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি এই খাটের ওই রডগুলো সর্বশক্তি দিয়ে টেনে ধরে নিজেকে বাঁচিয়েছিলাম। আপনাকে সে হঠাৎ কিভাবে ছেড়ে দিয়েছিল? প্রথমে আমি উপুড় হয়ে পড়েছিলাম আর ও আমার পা ধরে টানাটানি করছিল। আমি অন্ধকারে ওর দিকে টান নিতেই তখনই টানাটানিটা থেমে গিয়েছিল। আচ্ছা, আপনি উপুড় অবস্থা থেকে তার দিকে চিত হতেই সঙ্গে সঙ্গে সে আপনাকে ছেড়ে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঘর থেকে তখন কাউকে বেরিয়ে যেতে দেখেছিলেন? না,
আমি কাউকেই দেখতে পাইনি পেছনে। বেশ, এবার আমি খাটের কাছে এই উপুড় হয়ে শুচ্ছি, আর আপনি আমার পা ধরে টানতে থাকুন। আমি যখন আপনার দিকে চিত হয়ে টার্ন নেব, তখনই আমায় ছেড়ে দিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। ওকে? মার্থা ঘাড় কাত করে সায় দিল। পিটারসন এবার উপুড় হয়ে শুয়ে পড়লেন খাটের পায়ার কাছে। মার্থা ওর দুই পায়ের গোড়ালি ধরে টানাটানি করতে লাগলো। পিটারসন বললেন, ঠিক সেইভাবে টানুন যেমন করে ও আপনাকে করছিল। মার্থা যথাসম্ভব গায়ে জোর দিয়ে পিটারসনের পায়ের গোড়ালি ধরে টানতে লাগলো। এরপর হঠাৎ একসময় পিটারসন ওর দিকে চিত হতেই তার পূর্ব নির্দেশ মতো মার্থা ওকে ছেড়ে দিয়ে ঘর থেকে দৌড়ে বেরোতে গেল। কিন্তু তার আগেই পিটারসন বলে উঠলেন, আমি আপনাকে দেখে ফেলেছি, আর পালাতে হবে না। মার্থা দরজার কাছে গিয়ে থেমে গেল। পিটারসন উঠে দাঁড়িয়ে নিজের গা ঝাড়তে ঝাড়তে বললেন, তাহলেই দেখুন, আমি আপনাকে ঘর থেকে চলে যেতে দেখে ফেললাম, অথচ আপনি বলছেন আপনি ঝুঁটিতে ঘাড় ঘুরিয়েও পেছনে কাউকে চলে যেতে দেখেন। পালাবার সময় আক্রমণকারী দেহের সামান্য অংশ কি তখন নজরে পড়েনি আপনার? না, এত অস্বাভাবিক দ্রুত গতিতে সম্ভবত বেরিয়ে গিয়েছিল যে আমি চকিতে পেছন ঘুরেও দেহের কণা মাত্র দেখতে পাইনি। অবশ্য ঘর তখন খুবই অন্ধকার ছিল, তাই হয়তো দেখতে পাইনি। বেশ, বুঝলাম। কোনো আওয়াজ পেয়েছিলেন? মানুষের হাঁটা চলার একটা শব্দ আছে। কোনো মানুষই একেবারে নিঃশব্দে চলতে পারে না। এক্ষেত্রেও পলায়নকারী দ্রুত পদশব্দ অবশ্যই আপনার কানে যাওয়ার কথা। তাই ওর পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলেন? মানে না, কোনো শব্দই শুনতে পাইনি। বিন্দু মাত্র কোনো শব্দ আমার কানে আসেনি। পিটারসন এবার ঘরের কাঠের ফ্লোরবোর্ডের ওপর মৃদু চাপ দিল। সঙ্গে সঙ্গে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল ফ্লোরবোর্ডগুলো। এরকম বেশ কয়েকবার চাপ দিল ফ্লোরবোর্ডের ওপর, আর মার্থার দিকে ইঙ্গিতবহ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মার্থার দিকে চেয়ে তিনি বলে উঠলেন, কি বুঝছেন? মার্থা বোকার মতো চেয়ে রইল পিটারসনের দিকে। এতক্ষণ আপনি এর ওপর দিয়ে হাঁটাচলা করছিলেন, আমিও হাঁটাচলা করছি। অনবরত শব্দ উঠছে কিনা ফ্লোরবোর্ডে? আপনি তো এ বাড়িরই বাসিন্দা, কিন্তু আমি তো ঘন্টাখানেক আগে এসেছি এ বাড়িতে, এই প্রথম। তাতেই আমার কান অভ্যস্ত হয়ে গিয়েছে এই ক্যাচকোচ শব্দে। অতএব বোঝাই যাচ্ছে ঘরে কেউ প্রবেশ করলে, শরীরী দেহে কেউ প্রবেশ করলে তার পক্ষে একেবারেই নিঃশব্দে এই ঘরে হাঁটাচলা করা পুরোপুরি অসম্ভব। শরীরী দেহে কথাটা বলবার সময় বিশেষ জোর দিয়ে বললেন পিটারসন। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।